জামাত যেহেতু এখানে লিড করছে, জি, জামাতের উচিত হবে হয় এই ঐক্যটা ভেঙে দেয়া, কারণ এটা এই যে যেহেতু যেটার কোনো কাঠামোগত দিক তৈরি হয় নাই, যে এটা তো কিভাবে চলছে মানে আসলে কাঠামোগত কোনো অবস্থান এখানে তৈরি হয় নাই। এখানে যে আপনি বলবেন যে কে নেতা কে মুখপাত্র এগুলো ওইভাবে হয় না, এটা লিয়াজো কমিটির মধ্যে দিয়ে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য কোট করে বলতে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। তিনি বলেছেন তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছিলেন, এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন সেই স্বাধীনতা তাদের আছে, দিতে পারেন, কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না। মানে যারা বিরোধী দলের পক্ষ থেকে যারা বারবার বলা হচ্ছে যে তার বিচার বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে কথা বলুক, কিন্তু তাদের এই অভিযোগগুলো আমলে না নেওয়ার মতো কিছু না। স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন তার মানে কি এটি জাস্টিফাইড করে দিচ্ছেন যে তার বিচার হবে না? সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। স্বরাষ্ট্রমন্ত্রী তো আর বিচার বিভাগের কেউ নন, স্বরাষ্ট্রমন্ত্রী ওসি নন। মানে তো আপনার এটা আমলে নেওয়ার দায়িত্বটা কার? আমলে নেওয়ার দায়িত্বটা হচ্ছে মানে উচ্চ পর্যায়ের একজন পদে যিনি আছেন তার বক্তব্য তো অবশ্যই আমরা কাউন্ট হতে দেখি, গ্রাউন্ড হতেও দেখি। না, উনি যেটা বলেছেন ওনার, আমি যদি এইভাবে বলি, একটা আইনি বিষয়ে যখন কোর্টে যখন ডিবেট হয়, মানে অর্থাৎ পক্ষ বিপক্ষ থাকে না, একটা আইনি বিষয় থাকে তো, নানা বিষয় নিয়ে নিম্ন আদালতে শুরু উচ্চ আদালতের দুই পক্ষের আইনজীবী তো বক্তব্য থাকে, তার মানে একটা পয়েন্টে ভিন্ন মত থাকতেই পারে। আমি মুজিবুর রহমান মঞ্জুর সাথে ভেরি মাচ একমত। উনি দায়িত্ব পালনকালীন সময়ে সেটা হয়তো আপনি চ্যালেঞ্জ করবেন না, সেটার জন্য হয়তো আপনি ওনাকে অ্যাকিউজ করবেন না, মানে হয়তো না, মানে উনি সেই ব্যাপারে ইমিউন্ড আছেন, ইমিউনিটি ওনাকে দেয়া ওনাকে ইনি ইমিউন্ড আছেন, এবং ইমিউনিটি দেওয়া তো যৌক্তিক, কারণ উনি নিজের তো কিছু উনি যেমন মনে করেন উনি শেখ হাসিনার তো আর পার্লামেন্ট ডিসলভ করার কোনো রিকোয়েস্ট পাঠাননি, ওনার তো সংবিধান সেইভাবে অনুসরণ হয়নি। আমি যদি এইভাবে বলি, সংবিধানের প্রশ্ন যখন আসে যে সংবিধান ওনাকে এটা ইমিউনিটি দিতে ইত্যাদিতে, যখন আমরা সব সংবিধানের কথাই বলবো, তাহলে পার্লামেন্ট ডিসলভ করতে হলে তো প্রধানমন্ত্রীর একটা ইয়ে লাগে, কি বলে আপনার অনুমোদন লাগে, সংসদ অধিবেশন ডাকতে গেলেও প্রধানমন্ত্রী লাগে, এবং অনেকগুলো ব্যাপার আছে, প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করার ক্ষেত্রেও আপনার প্রধানমন্ত্রীর সুপারিশ লাগে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো তিনি সংবিধান অনুযায়ী অনুসরণ করেন, বিকজ দ্যাট ওয়াজ নট দ্য রিয়েলিটি। ওই সময়টা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই বাস্তবতা ছিল না। আর অভ্যুত্থানের আউটকাম হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে পদচ্যুত করেছে, তার সরকারকে পদচ্যুত করেছে। সুতরাং তিনি পদত্যাগ করেছেন কি না বা পদত্যাগ করেছেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট। উনি ডিসলভ করতে বলেননি বলে ডিসলভ করা যাবে না, এই ধরনের কূটতর্ক করার তো কোনো দরকার নেই, কারণ দেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে, তাই না? অলরেডি পড়ে গেছে, সুতরাং অভ্যুত্থান হয়ে গেছে, জনগণ ওনাকে পদচ্যুত করেছে, ক্ষমতাচ্যুত করেছে, উনি পালিয়ে গিয়েছেন। সুতরাং ইট ইজ এ স্পেশাল সার্কামস্টেন্সেস। সেই স্পেশাল সার্কামস্টেন্সেসে উনি 106 সংবিধানের 106 ধারা অনুযায়ী তিনি কনসালটেশন করেছেন অ্যাকর্ডিংলি, এবং রাজনৈতিক দলগুলো, সংবিধান তো বলে নাই যে এবি পার্টি, জামাত ইসলাম, বিএনপি সবাইকে নিয়ে ওনার একটা কনসালটেশন করতে হবে, সংবিধান কোথাও লেখা নেই, বাট হি কনসাল্টেড, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি, এবং অ্যাকর্ডিংলি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আলাদা। এই সময়কালীন সময় ওনাকে আপনার ওনার এই পদক্ষেপগুলোর জন্য ওনাকে হয়তো আপনি চার্জ করতে পারবেন না, হয়তো না করার বিধান নাই, কিন্তু উনি রাষ্ট্রপতি নিয়োগের আগে যদি কোনো অপকর্ম করে থাকেন, উনি যদি দুদকের দায়িত্ব পালনকালীন সময়ে উনি যদি সেখানে যদি রাষ্ট্রের পক্ষে যদি প্রপারলি অ্যাক্ট করে না থাকেন, সেখানে যদি তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগগুলো করেছিল, সেই পারপেট্রোদেরকে, সেই দুর্নীতিবাজদেরকে যদি তিনি প্রোটেকশন দিয়ে থাকেন, তাহলে সেটা একটা অপরাধ ছিল। উনি যখন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের শেয়ার লুটপাট ট্রান্সফার থেকে শুরু করে, তারপরে আনডিজার্ভিং লোকজনকে তিনি যেই বা নন ডিজার্ভিং লোকদেরকে তিনি যে লোন টোন ফ্যাসিলিটেট করেছেন, সে এবং যার জন্য ব্যাংকটা আপনার মানে হয়ে গেছে, কি বলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ওনার যে প্রিভিয়াস কর্মকাণ্ড, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে, ওই যে গান আছে না, একবার তুমি আসে যাও মোরে কান্দাইয়া, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে, উনি সারা জীবনের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে স্যাংশন আছে, যে ওয়ান্স তুমি যদি তওবা করো এবং এরপর যদি আর আকাম না করো,
তাহলে আমি মাবুদ তোমার ক্ষমা করে দিলাম, এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে। তাও তো মানুষের হক তো মাফ মানুষের করবেন হক না। তো। না, আমি বললাম সেটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ বিবেচনা করার মালিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রপতি হওয়ার পরে, আপনি রাষ্ট্রপতি হওয়ার আগে আপনি কিছু অপরাধ করেছেন, আর অনেকে ছিলেন, অনেকে হবেন, তো সেটার তো আপনি মানে সেটা আপনি ট্রায়ালের মুখোমুখি হবেন না, তা না। মুখোমুখি হবেন। রাষ্ট্রপতির পরবর্তীতেও আপনি যদি মনে করেন কথার কথা, মানে এটা বাতকে বাতে আপনি জাস্ট বিষয়টা হালকা করার জন্য যদি বলি, ও যদি ডোমেস্টিক ভায়োলেন্স, ওনার হাতে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, সেটার জন্য উনি চার্জ হতে পারেন। আরেকটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, এটা অনেকে জেনে নেওয়া নিশ্চয়ই তারা জানেন, একটু আমি আবার একটু মানে পাঠ করতে বলবো। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপতির পদে ছিলেন, পরবর্তীতে তারা গ্রেপ্তার হয়েছেন তাদের দেশেই। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ভেনিজুয়েলিয়ান প্রেসিডেন্ট, যে তাকে ধরে নিয়ে গেছে, আমি ওইটাকে গ্রেপ্তার বলি না, ওটা জুলুম হয়েছে, সোজা কথা। কিন্তু আমি বলি যে কোরিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে নানা জায়গায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পরে তাদের নিজেদের গ্রেপ্তার হয়েছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, এরকম নজির ভুরি ভুরি আছে। আচ্ছা, তাহলে তাকেও মানে আমার মত কথা তবে হচ্ছে তার না, আদালতের তবে- মুখোমুখি না, হওয়ার তবে- সুযোগ আছে। না, তবে সেই ক্ষেত্রে অভিযোগকারীকে তো ইন্ডিভিজুয়াল হইতে হবে। যেমন জয়নুল আবেদিন সংক্ষুব্ধ হয়ে বলতে পারেন যে মানে এই ঘটনা ঘটেছে, কাউকে না কাউকে তো যেতে হবে। তো সেই আমি ক্ষেত্রে তো বললাম যে অভিযোগ স্পেসিফিক কেউ না কেউ সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই, অন্য প্রসঙ্গে যেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের যেটা বলে গুঞ্জন সত্য হলো এমন একটা খবর বেরোচ্ছে বারবার। আজকে 25 জুলাই সম্ভবত গুঞ্জন সত্য করে ভাঙলো বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে 11 দলীয় জোট। 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেছে দেশের অন্যতম ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। তো নির্বাচনের আগে যেই জোট, সেই জোট কি আসলে জোটে কি এখন ভাঙনের সুর শুরু হয়েছে? এখানে বলা হচ্ছে জামায়াতের কর্তৃত্বর কারণেও ভাঙনটা সৃষ্টি হচ্ছে, এরকম একটা অভিযোগও করা হচ্ছে। যারা বেরিয়ে গেছেন তারা কি কথা বলছেন? তারা এরকম একটা কথা না, বলা তারা হচ্ছে। এরকম বলেন নাই মনে হয়। আচ্ছা যাই হোক, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে 11 দলীয় জোট বলে আসলে কিছু হয় নাই। এটা হচ্ছে 11 দলীয় ঐক্য। জি, নির্বাচনের সময় এটা ছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। ঠিক আছে, কারণ আপনি দেখেছেন যে জোট যদি হতো তাহলে জোটের একটা নাম থাকতো, জোটের একটা ফরমেশন থাকতো, যে জোটের প্রধানকে বা জোটের সমন্বয়ককে, জোটের মাউথপিসকে, এগুলো নানা ধরনের বিষয় থাকতো। এগুলো কিছুই কিন্তু কখনো ছিল না। এটা ছিল অ্যাকচুয়ালি একটা নির্বাচনী সমঝোতা। বিএনপিও কিন্তু একটা নির্বাচনী সমঝোতা করেছে কয়েকটা দলের সাথে। এখানে জামাত সহ 11টা দলের একটা নির্বাচনী সমঝোতা হয়েছে, এবং সেখানে যারা বিভিন্ন আসনে নির্বাচন করেছি সেই জায়গায় জামাত আমাদেরকে ছাড় দিয়েছে, আবার জামাত যেখানে নির্বাচন করেছে সেখানে আমরা আমাদের প্রার্থীতা প্রত্যাহার করেছি। এইভাবে এই সমঝোতাটা হয়েছে। নির্বাচনের পরে এই সমঝোতা আর কার্যকর থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু বিএনপি জুলাই সনদ প্রসঙ্গে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান সংস্কারের পরিষদের শপথ না নেওয়ার কারণে একটা কনফিউশন তৈরি হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে পার্লামেন্টে একটা দ্বিমত তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে আমরা বোধ করেছি যে আমাদের এই অ্যালায়েন্সটা, এই জুলাই সনদ যেহেতু আমরা, এটার কারণেই তো আমাদের নির্বাচন ঐক্যটা হয়েছে, সুতরাং এই প্রতিবাদটা আমাদের জারি রাখা দরকার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 11 দলীয় ঐক্য আকারে এটা চলছে। বিভিন্ন জায়গায় সমাবেশও করছেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এই খেলাফত মজলিসের যে অংশটা আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন বা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন, ওনারা বলছেন ওনারা এখন থেকে আর 11 দলীয় জোটের সমাবেশে যাবেন না, মানে 11 দলীয় ঐক্যের সমাবেশে যাবেন না। ওনারা কিন্তু দাবি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের মানে ওনাদের কোনো দ্বিমত আছে বা কোনো ধরনের অসন্তোষের কথা সেভাবে ওনারা বলেন নাই। কিছু অসন্তোষের কথা হয়তো ওনারা অফ দি রেকর্ড বলেছেন, কিন্তু পাবলিকলি ওনারা সেটা বলেন নাই। এবং ওনারা বলেছেন ভবিষ্যতে আমাদের আবার ঐক্যবদ্ধ হওয়ারও সুযোগ থাকবে। ওনারা এখন থেকে বিরত থাকবেন 11 দলের কোনো মানে এই জাতীয় ঐক্যের কোনো অনুষ্ঠানে। আপনাদের কাছে কোনো কিছু জানা আছে তারা কেন হঠাৎ করে সরে যেতে চাচ্ছে? একটা জিনিস হচ্ছে, আপনি তো দেখেছেন যে হেফাজত ইসলামের সভাপতিত্বে বা নেতৃত্বে 7 দলীয় জোটের একটা মানে 7টা দলের একটা মিটিং হয়েছে। সেখানে যে কথাটা বলা হয়েছে যে ওনারা কওমি ধারার যে সংগঠনগুলো আছে এরা একসাথে কাজ করবেন, এবং এই ধারার মধ্যে যারা রাজনৈতিক দল বিভিন্ন জোটে আছে তাদেরকে জোট থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে জমিয়তে ওলামা ইসলাম নামে একটা দল আছে যারা বিএনপির সাথে জোটে আছে, আর জামাতের সাথে জোটে আছে
আরো 2-3টা দল, ওই যে নিজামে ইসলাম পার্টি, 2টা খেলাফত, এরকম দলগুলো আছে। তো আমি ওনাদের সাথে যারা ওই দিন মিটিংয়ে ছিলেন, হেফাজত ইসলামের মিটিংয়ে, ওনাদের থেকে আলাপ করে যেটা শুনলাম যে হেফাজত ইসলামের পক্ষ থেকে ওনাদেরকে বলেছেন আপনারা ওই জোট থেকে বেরিয়ে আসার কিভাবে আসবেন এটা আমাদেরকে একটা ধারণা দেন, আমাদেরকে এটা মানে আপনাদের পরিকল্পনাটা দেন। তো এর মধ্যে তো ওনারা প্রাথমিক একটা কাজ করলেন যে আমরা 11 দলের আর মানে এই ধরনের মিটিং আমরা যাব না। তো এটা কেউ কেউ এইভাবে মিলাতে পারে যে এটা হয়তো ওইটারই একটা অংশ। আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রধানত হচ্ছে যে 11 দলীয় এই ঐক্যটা খুব বড় ধরনের গোছানো কোনো ঐক্য জোট না, এবং আমাদের মধ্যে কোনো ধরনের ওই ধরনের আলাদা কোনো কমিটমেন্টও তৈরি হয় নাই। ঠিক আছে, নির্বাচনের সময় একটা কমিটমেন্ট ছিল যে যার যার আসন থেকে শেষে করবে, এবং কিছু কিছু ভুলভ্রান্তি হয়েছে। ধরেন দেখা গেল যে হয়তো অন্য একজনের আসনে যে প্রার্থী ছিল তার পক্ষে যারা কাজ করার কথা তারা করে নাই। যেমন আমার আসনেও দেখা গেল যে অন্য একটা দলের প্রার্থী রয়ে গেছিল এবং আবার অন্যান্যরা কাজ করে নাই সেভাবে, এই ধরনের নানা কিছুটা টুকটাক ভুল বোঝাবুঝি কিছুটা ছিল। তো এখন আমি যেটা মনে করি যে আমি যদি বলি সিম্পল ভুল বোঝাবুঝির কারণে হয়তো সরে গেছে, আমি যেটা মনে করি জামাত যেহেতু এখানে লিড করছে, জি, জামাতের উচিত হবে হয় এই ঐক্যটা ভেঙে দেয়া। কারণ এটা এই যে যেহেতু যেটার কোনো কাঠামোগত দিক তৈরি হয় নাই, যে এটা তো কিভাবে চলছে মানে আসলে কাঠামোগত কোনো অবস্থান এখানে তৈরি হয় নাই। এখানে যে আপনি বলবেন যে কে নেতা কে মুখপাত্র এগুলো ওইভাবে হয় না, এটা লিয়াজো কমিটির মধ্যে দিয়ে হচ্ছে। একটা হতে পারে যে এই ঝামেলা দরকার নাই, এটা যার যার মতো করে আমরা আন্দোলন করি, আন্দোলনের মধ্যে হয়তো আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা থাকতে পারে। আর একটা হতে পারে যে না, এটাকে আর একটু সিমেন্টেড ওয়েতে, প্রপার ওয়েতে, যে ঠিক আছে এটা একটা জোট আকারে, এটার ভূমিকা কি হবে, এটার মুখপাত্র কে হবে, এই যে এই জিনিসগুলো মানে গুছানোর কথা বলছিলেন। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।